জি 24 ঘন্টায় 5টার 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। শামশেরগঞ্জে যা ঘটে গিয়েছে আমরা দেখেছি, দেখতে হচ্ছে আমাদের। এখনো পর্যন্ত ঘর ছাড়ারা ঘরে ফিরতে পারেননি। শামশেরগঞ্জে যা হয়েছে আমরা কখনো চাই না, চাইবো না। যারা করেছে কোনোভাবেই কোনো দিক থেকেই তাদের সমর্থনের প্রশ্ন আসে না। এই অশান্তি পরিকল্পিত কিনা তা নিয়ে রাজনৈতিক বিতর্ক হয়েছে, রাজনৈতিক বিতর্ক চলছে, কিন্তু এর মধ্যে অস্ত্র সওয়াল করা হচ্ছে, হাতে অস্ত্র রাখার দাবি করা হচ্ছে। এরকম মন্তব্য আসছে, বাঙালি টিভি কিনছে, ফ্রিজ কিনছে, অস্ত্র কেন কেনা হচ্ছে না? কি কারণে বলা হচ্ছে? কারা বলছেন এই অস্ত্র সওয়াল? শুরুতে শোনাবো আপনাদের। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। সাধারণ হিন্দুরাও অস্ত্র রাখতে পারে, অস্ত্র রাখা উচিত। যে অসুখ, যে ওষুধে সারে, সেই ওষুধই তো দিতে হয় নাকি? আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন অনেক দিন ধরে, আপনার সর্দি কাশি কমছে না, তারপরে তো আপনি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাবেন, এটা অ্যান্টিবায়োটিক দেবেন। তো যখন অ্যান্টিবায়োটিকের দরকার পড়বে অ্যান্টিবায়োটিক দিতে হবে, নাহলে রোগ সারবে না। তো কি করার আছে? স্টুডিওতে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূলের তন্ময় ঘোষ রয়েছেন, অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। তবে আমি শুরুতে বিজেপির শ্রমিক রাহা, শ্রমিকের কাছে যাব। শ্রমিক, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট কাদের কাছে, কাদের জন্য বলা হচ্ছে? কাদের দেবে তোমরা? যাদের জন্য ভোট পরবর্তী হিংসায় আমাদের ৩০০-র ওপর বিজেপি কর্মী হত্যা হয়েছে, রাজ্যের সাধারণ মানুষ আজকে মানে এই এত আন্দোলনের পর আমাদের দুঃখ এটাই, প্রশাসন বলে একটা জিনিস আছে, পুলিশকে দেখা যায় যোগ্য চাকরি প্রার্থী হলে তাদেরকে কামড়ে দিচ্ছে, তাদেরকে পিটিয়ে ঠ্যাংখোড়া করে দিচ্ছে, অথচ মুর্শিদাবাদ জ্বলছে, পুলিশ সেখানে পালাচ্ছে। তাদেরকে দেওয়ার কথা বলা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভরা প্রশাসনিক সভায় শওকত মোল্লা একজন বিধায়ক, তাকে সরাসরি বলছে আরে তুই তো বোম বাঁধিস। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী নিজে জানে কে তার বিধায়ক, কে বোম বাঁধে, অথচ তার বিরুদ্ধে করার কিছু ক্ষমতা উনার নেই। শওকত মোল্লার বিরুদ্ধে অস্ত্র শুধুমাত্র একা শওকত মোল্লা নয়, শওকত মোল্লার মতন যারাই রয়েছে। এবার সেই আজকে এই কথা তো শুধু আজকের না, এ তো বহু পুরানো কথা। একটা গানে হেমন্ত মুখোপাধ্যায়ের এ তো ভয়ঙ্কর কথা। মানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার কথা বলছো? গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধি মানে আজকে বাংলাদেশেও আপনারা দেখেছেন অনেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধি ছিল, কিন্তু আমাদের এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী জানেন আমি বাংলাদেশ করতে চাইছি না, আমরা চাইছি আইনের শাসন আনুন। মুখ্যমন্ত্রী চোখ খুলুন, মুখ্যমন্ত্রী নিজে বলছেন তুই তো বোম বাঁধিস। কাকে বলছেন? জনপ্রতিনিধিকে বলছেন। স্বরাষ্ট্র মন্ত্রক কার হাতে? উনার হাতে। উনি কি করছেন? বসে বসে গাবজাল দিচ্ছেন। এই রকম আইনের শাসন আমরা চাই না। আমরা চাই রাজ্যে একটা সুস্থ আইনের শাসন। কিন্তু হাতে অস্ত্র তুলে নিলে আইনের শাসন কি থাকে? আমি বলি এই কথা তো আজকে ওই যে তখন তো আরেকটা নতুন করে অ্যানার্কি তৈরি হবে। সেই ন্যারেটিভ, আপনার গানটা মনে পড়ছে না? মাগো ভাবনা কিসের, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছিলে, কিন্তু পরের লাইন দুটো, কিন্তু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। শত্রু হচ্ছে যারা আমার দেশের শত্রু, যারা আজকে মুর্শিদাবাদের কাণ্ড ঘটাচ্ছে, যারা রেল ভাঙছে, যারা একের পর এক ট্রেন ভাঙছে, যারা ওয়াকফ বোর্ডের নাম করে পথে নেমে আমাদের, এরা সবাই দুষ্কৃতী এবং চোর। তৃণমূল মানেই দুষ্কৃতী, তৃণমূল মানেই চোর। এরা শত্রু তারা যারা রাজ্যের সবকটা পৌরসভা লুট করে জিতেছে। শত্রু তারা, আজকে সরকারটাই তো সব থেকে বড় শত্রু। মুখ্যমন্ত্রী আমরা যে ছবি দেখছি রিঙ্কু মজুমদারের ছবি। আজকে আমরা জানি যে দিলীপ ঘোষের বিবাহ, সেইখানে আমরা দিলীপ ঘোষের হবু স্ত্রীর ছবি দেখাচ্ছি আপনাদের। যাও, আমরা যে সিরিয়াস আলোচনা ছিলাম, শ্রমিক বলো। না, এখন এই দেখুন প্রতিরোধ গড়ে তোলার মানে সময় এসেছে। এ রাজ্যে সরকার ঘুমোচ্ছে, আর এর থেকে বড় লজ্জা কি হতে পারে? এবং মুখ্যমন্ত্রীর নিজের শুধু কথা নয়, হিংসার কথা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে তখন তো আপনারা বলছেন না, ডায়মন্ড হারবারের সভা থেকে বলছেন স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এটা কি খুব মধুর বাণী মনে হয়েছিল?
দিশেহারা উদ্দেশ্যহীন একটা রাজনৈতিক দল, যাদের ইতিহাস কলঙ্কিত অধ্যায় থেকে লিখিত হয়েছে, সেই আরএসএস এর হাত ধরে বিজেপি আজকে ভারতবর্ষের ক্ষমতায়, এবং ভারতবর্ষের ক্ষমতা যেভাবে তারা মিসইউজ করছে সেটা বোঝা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে এই বাংলার মাটি থেকে একসময় মনীষীরা, মহামানবেরা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন দেশের মাটিকে, দেশমাতৃকাকে স্বাধীন করার জন্যে। সব থেকে ভারতবর্ষের মধ্যে যাদের বেশি রক্ত ঝরেছিল তারা হচ্ছে বাঙালি। আর আজকে সেই সময় দাঁড়িয়ে আরএসএস তাদের শক্তি সঞ্চয় করে রাখতে বলেছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই নয়, লড়াই মুসলিমদের বিরুদ্ধে করতে হবে। সেইটা 100 বছর পরে আজকে তারা সেই কুকর্ম সাধিত করার চেষ্টা করছে। আমার প্রশ্ন হচ্ছে, সুকান্ত মজুমদার তিনি সংবিধানের হাত রেখে শপথ নিয়েছেন দেশকে সার্ভ করার জন্য, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তার মুখ থেকে, তার মতো একটা শিক্ষিত মানুষ, তথাকথিত শিক্ষিত মানুষ, তারা বলছেন যে অস্ত্র হাতে তুলে নিতে হবে। আমি তোমাকে একটু আটকাচ্ছি। দেখো, অস্ত্র হাতে তুলে নেওয়া নিয়ে যেমন বিতর্কের অবকাশ আছে, কিন্তু একটা বিতর্ক বারবার চলে আসছে, তোমরা প্রতিবাদের ক্ষেত্রে সিলেক্টিভ কেন? যত সিলেক্টিভ হবে তত ঝামেলাটা বাড়বে। দেখো আমি কয়েকটা কথা বলি। এই যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে, আমরা জানি কি ঘটনা ঘটেছে, আমরা বলিনি, বিজেপি বলছে যে বাইরের রাষ্ট্র থেকে লোক এসছে, তার মানে কি, তার যারা জামাত তারা কিছু ইনফিল্ট্রেশন হয়েছে, সেই ইনফিল্ট্রেশন কার হাত ধরে হয়েছে? বিএসএফ এর হাত ধরেছে। বিএসএফ কার মন্ত্রক? অমিত শাহের মন্ত্রক। তার মানে অমিত শাহ পুরোটাই চক্রান্ত করে, একদিকে আরএসএস আর একদিকে হচ্ছে জামাত, এই উভয় মৌলবাদী শক্তি, সে হিন্দু হোক মানে বিজেপি, তার মানে মৌলবাদী শক্তিকে কাজে লাগিয়ে বাংলার শান্ত মাটিকে অশান্ত করার চেষ্টা করছে। লজ্জাজনক। এই বাংলায় সকলে জানে যে তরবারির থেকে পেনের, কলমের ক্ষমতা বেশি। আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাস করি। আর বিজেপি একটার পর একটা নেতা উস্কানিমূলক, প্ররোচনামূলক বক্তব্য রেখে এই দাঙ্গা ঘটতে সাহায্য করেছে, এবং আজকে তারা উল্টোভাবে ঢাকার চেষ্টা করছে। বাংলার মানুষ এই খেলাটা বুঝে গেছে। বারবার বাংলাকে তারা যতবার এরকম করবে, ততবার তারা বাংলা থেকে ততবার প্রত্যাখ্যাত হবে। আমি এই নববর্ষে একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখানে হামিদা খাতুন বলে একটি মেয়ে একটি কবিতা গাইছে। কবিতাটার লেখক হচ্ছে দেবব্রত সিং, এবং সেই কবিতাটা হচ্ছে একটি আদিবাসী মেয়েকে নিয়ে কলকাতা রাজপথে গেছে। এইটা হচ্ছে বাংলা। এই বাংলাকে এরা চেনে না। বিতর্ক আছে, তো বিতর্ক আছে, কারণ বিজেপি মনে করে না, এক্স্যাক্টলি আমরা সেটার কথা বলছি। বিজেপি মনে করে এই বাংলা থেকে ওই হামিদা খাতুনটা থাকবে না। আমরা বলছি ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এখানে সবাই থাকবে। ওরা ভুলে গেছে। ঠিক একই জিনিস করার চেষ্টা করেছিল অস্ত্র দিয়ে। কাইট রানার যদি পড়ো খালিদ ওজনির, তাহলে দেখবে আফগানিস্তানের মতো একটা সুন্দর দেশ, যেটা 50 বছর আগে মেয়েরা টেনিস খেলতো, সেই দেশটাকে ধর্মান্ধ একটা দেশে পরিণত করেছে। কারণ কি, অস্ত্র তুলে দেওয়া হয়েছিল মানুষের হাতে। বিজেপি এই ভারতবর্ষের মতো মহান দেশ, যার 5000 বছরের সভ্যতার ইতিহাস আছে, সেই দেশটাকে আজকে ওই রকম জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের কুণাল ঘোষ কি পাল্টা বলেছেন শুনি, আমি তারপর বিশ্বজিৎদার কাছে আসবো। দায়িত্বজ্ঞানহীন কাজ করছেন। একটা সীমার পর সরকারের উচিত ব্যবস্থা নেওয়া, পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। বিজেপির নেতারা যেভাবে অস্ত্র রাখুন, অস্ত্রের ব্যবহার, অস্ত্রের কারবার, এটা অত্যন্ত বাজে প্ররোচনা। গণতন্ত্র আছে বলে যা ইচ্ছা বলে যাবে, এটা তো হতে পারে না। একটা লেভেলের পর এদের আইনের আওতায় রাখা উচিত। বিশ্বজিৎদা, প্রথম কথা যে একটা সময় আমাদের এই রাজ্যে আমরা যখন বেড়ে উঠেছি, দেখেছি আদর্শ নিয়ে রাজনীতি হতো, ইস্যু নিয়ে রাজনীতি হতো। চিরকালই এ রাজ্যে বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যারা 34 বছর রাজত্ব করলো, বা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, এই অস্ত্রনির্ভর রাজনীতি, শাসক এবং বিরোধী, এরা কি তাহলে দেউলিয়া হয়ে গেল? কেন অস্ত্রের প্রসঙ্গ আসবে? আর এই অস্ত্র আসছে কোথা থেকে? দায় কার? রাজনীতিতে যখন ইস্যু নেই, তখন অস্ত্র দিয়ে কর্মীদের উদ্দীপ্ত করার মতো ননর্থক বা নেগেটিভ রাজনীতি এ রাজ্য দেখতে অভ্যস্ত নয়। দ্বিতীয় যে কথাটা বলবো গুরুত্বপূর্ণ, যে অস্ত্র আসছে ভিন রাজ্য থেকে, অস্ত্র আসছে বর্ডার পার হয়ে। তাহলে তার দায় কাকে নিতে হবে? এই অস্ত্র যে আসছে, যার কোনো লাইসেন্স নেই এবং তাকে ব্যবহার করার দাওয়াই দেওয়া হচ্ছে, এটা কিন্তু সাধারণ জনগণ ভালোভাবে দেখছে না।
আর আজকে শাসকের দায়িত্ব আছে অবশ্যই, কিন্তু বিরোধীদেরও তো দায়িত্ব আছে। আজকে যখন শাসক বলছে কেন্দ্রে দেশও গদ্দারকো গুলি মারো সালকো, সুতরাং সেখানে যেমন প্ররোচনা আছে, রাজ্যে যখন শাসক এই ধরনের উস্কানি দিচ্ছে তারও দায়িত্ব আছে। সুতরাং আজকে অস্ত্র নিয়ে যদি রাজনীতি হয় তাহলে এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবে না। আজকে যদি রাজনৈতিক নেতারা অস্ত্র তুলে নিতে বলেন তাহলে তারা সংবিধান বিরোধী কথা বলছেন, জনগণকে বলছেন অস্ত্র তুলে নিতে। বরং অনেক বেশি পজিটিভ রাজনীতি তখনই যখন প্রশাসনকে বলতে হবে অস্ত্র হাতে যারা দুষ্কৃতী আছে সেই দুষ্কৃতিকে নিয়ন্ত্রণ করা, দুষ্কৃতিকে সঠিক পথে পরিচালনা করা। আমি এই জায়গা থেকে বিশ্বজিৎ দা তোমার কাছে যেটা জানতে চাইবো, দেখো শমশেরগঞ্জে যেটা হলো তাতে পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে, কেন আটকানো গেল না, কেন অস্ত্র হাতে প্রকাশ্যে দাপাদাপি হলো, কেন খুন হতে হলো। এর পাল্টা যখন অস্ত্রেরই হুঁশিয়ারি আসে, এটা তো একটা নেভার এন্ডিং লুপ হোলের মতন, ইনফিনিটি চলতেই থাকবে চলতেই থাকবে। দেখো মুর্শিদাবাদের ঘটনায় যদি আমি 3টে মন্তব্য তোমাকে বলি। প্রথম কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসছে, শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসছে, সুকান্ত মজুমদার বলছে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসছে। তাহলে এই 3টে ন্যারেটিভস থেকে এটা তো বোঝা গেল দুষ্কৃতীরা বাংলাদেশ থেকে এসছে, যদিও এখনো তদন্ত চলছে। প্রাথমিকভাবে শাসক বিরোধী সবাই বলছে বাংলাদেশ থেকে এসছে। দায় কার? পুলিশের কি দায় নেই? আছে, কিন্তু পুলিশের উপরে হাত দিয়ে যদি বলা হয় যে রাজ্যে আইন শৃঙ্খলা নেই, পুলিশ এটা করলো না, সেন্ট্রাল ইন্টেলিজেন্স কোথায়? তারা রাজ্যের পুলিশকে কেন জানায়নি? বিএসএফ কি করছিল যখন ওই ঢিল ছোড়ার ভিডিও তোমরা দেখিয়েছো, বিএসএফ পাশে ছিল, সেটা নিয়ন্ত্রণ করা গেল না কেন? অর্থাৎ মানুষকে বোকা বানিয়ে ধর্ম নিয়ে রাজনীতি এ রাজ্যে হবে না, না পারবে শাসক না পারবে বিরোধী। কারণ মানুষ এখন অনেক রাজনৈতিক সচেতন, তারা সাদাকে সাদা কালোকে কালো জানে, জানে বিএসএফ এর দায়িত্ব কি, জানে রাজ্য পুলিশের দায়িত্ব কি, জানে সেন্ট্রাল ইন্টেলিজেন্সের দায়িত্ব কি। আচ্ছা শ্রমিক, দেখুন প্রশ্নটা এই জায়গাতেই, এরা বাকি সব কবিতা বা অন্যান্য অনেক কিছু উল্লেখ করে, কবিদের কথা উল্লেখ করে, কিন্তু এত বছর তো হয়ে গেল, তাসলিমা নাসরিন এখনো ফিরলেন না কেন? অসুবিধা কি ছিল? মুখ্যমন্ত্রীর কেন কি মানে একবারও একটা স্টেটমেন্টও করলেন না, ওনাকে ফেরানোর কোনো চেষ্টাও করলেন না বাংলাতে, কেন? এই কথাগুলো ভাবতে হবে। আইন কারোর একার জন্য নয়, আইন প্রত্যেকের জন্য সমান। আমরা আজকে বাংলায় কোথায় আছি ভাবতে পারেন? আমি সাধারণ মানুষ ছাড়ুন, কতজন ভিভিআইপি প্রোটোকলের কথা বলি। রাজ্যের রাজ্যপাল তৎকালীন ছিলেন জগদীপ ধনকরজি, যেখানে যাচ্ছেন ওনার গাড়ির ওপর এই তৃণমূলের গুন্ডাগুলো এবং যাদের কথা বলছেন তারা তো ওনার গাড়ির ওপর হামলা একাধিকবার করেছে। ভারতীয় জনতা পার্টি প্রথম সারির নিরাপত্তা যিনি পান, আমাদের সর্বভারতীয় সভাপতি, তার গাড়ির ওপর থান ইট ছুঁড়ে মারা হয়েছে, কপাল গুনে তিনি বেঁচে গেছেন। রাজ্যের বিরোধী দলনেতা, আমাকে শুধু একটা আমি আসবো তোমার কাছেই আসবো শ্রমিক, এই ঘটনাগুলো বলছো রাজনৈতিক মারপিট ঝামেলা হিংসা, এর ইতিহাস বাংলায় পুরনো নয়, সেটা রাজনীতি দিয়েই মোকাবিলা হয়েছে। রাজনৈতিক হিংসার পাল্টা রাজনৈতিক হিংসা আমরা দেখেছি, কিন্তু যখন তোমরা সাধারণ মানুষকেও অস্ত্র হাতে তুলে নেওয়ার কথা বলছো শ্রমিক, সেটা বিয়ন্ড পলিটিক্স হয়ে যাচ্ছে। সাধারণ, আপনি ভাবতে পারছেন যারা সিকিউরিটি নিয়ে ঘুরছে তারাই নিরাপদ নয়, আর এই সাধারণ মানুষ। আচ্ছা সেদিনকে কোন নেতা ছিল? রাজ্যের পুলিশ যাদেরকে কামড়ে দিয়েছিল, চাকরি প্রার্থীদের কামড়ে ছিল। রাজ্যের পুলিশ শুধুমাত্র প্রতিবাদ নয়, কথা বলতে যাওয়ার জন্য পিটিয়েছিল, সাধারণ মানুষকে পিটিয়েছিল। আমি বন্দুক রাখতে চাই, অস্ত্র রাখতে চাই, লাইসেন্স দেবে তুমি? সরকার দেবে না? সরকার আজকে সরকার তো নিজের দায়িত্বটাই পালন করছে, যদি করত সরকার দেবে। আমি আপনাকে বলি, ভারতীয় জনতা পার্টি যেদিনকে সরকার দেবে, হ্যাঁ কি না, ভারতীয় দেওয়া উচিত, সরকারের দেওয়া উচিত নয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি উচিত না, ঠিক ভারতীয় জনতা পার্টির এখানে তো আইনে নেই, আপনি আইনের শাসনেই নেই, সেখানে আইনের কথা আসছে তুমি তোমাদের কথা শুনে আমি হাতে অস্ত্র নিতে চাই, হাতে অস্ত্র দেখুন পারমিশন পাবো? এখানে আগ্নেয় অস্ত্রের কথা বলা হয়নি, বোম বারুদের কথা বলা হয়নি। দিলীপ ঘোষকে আপনি দেখেছেন, তিনি প্রতিরক্ষা জনিত, এবং এটা তো রাজ্যের মুখ্যমন্ত্রীও একটা সময় বলেছিল, আমি মায়েদের বলবো প্রত্যেকে খুন্তি হাতা বটি সবকিছু নিয়ে রেডি থাকবেন, বা আমি সব ঝগড়ুটে মায়েদের বুথে বসাবো। এত বলছিলেন না আমাদের তৃণমূলের সহকর্মী বন্ধু বলছিলেন যে একজন কেন্দ্রীয় মন্ত্রী এ কথা কি করে বলেন? আপনি বলুন তো, তথাকথিত শিক্ষিত রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সব বকাটে ছেলেরা আয়, আমি ওই বকাটে ছেলে দিয়ে দল চালাবো, সব ঝগড়ুটে মায়েরা আসুন, আমি আপনাদের বুথে বসাবো। আমি সব মায়েদের বলছি বটি এবং খুন্তি রেডি
রাখুন, ওরা এলে এই তথাকথিত কথাগুলো উস্কানিমূলক মন্তব্য উনি শুরু করেছেন, প্রতিরোধ আমরা করছি। প্রতিরোধ রাজনীতির একটা মানে নিয়ম নীতি, এই নীতি যদি নীতি পাল্টা নীতি থাকবেই। উনি যে আজকে রাজ্যের এই যে একটা হিন্দু মুসলমান নিয়ে আজকে যা কথা হচ্ছে, শুরু তো উনি করেছেন। কে উনাকে বলতে বলেছিল 2019-এ যখন উনার সিট কম হয়েছিল, উনি যখন হাঁটছিলেন, কে বলতে বলেছিল আমি ইফতারে যাচ্ছি আপনারাও আসুন, যেই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয়? এই হিন্দু বনাম মুসলমান 70 বনাম 30 উনি প্রথম সেট করেছেন। সেই জায়গাটাতে প্রতিরোধ আমরা তৈরি করতে হচ্ছে, অসুবিধা কি আছে? প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের আইন শাসন নিয়ে বিজেপির বন্ধুরা যখন কথা বলেন তখন হাসি পায়। অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের সমস্ত লোকজন তো, এই তো আমি এলাম, বাকিরাও এসছে, নিশ্চয়ই কোথাও রাস্তায় কোনো অসুবিধা হয়েছে বলে মনে হয় না। বিজেপি শাসিত রাজ্যতে যারা হুইসেল ব্লোয়ার তারা দিনের পর দিন তাদের লাশ পাওয়া যায়, খুঁজে পাওয়া যায় না। এই চাকরি দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল, সেই চাকরি দুর্নীতিতেই ব্যাপক কেসে একটার পর একটা হুইসেল ব্লোয়ারের লাশ পাওয়া গেছে। ইভেন জাজ, বিচারক হঠাৎ করে তার মৃতদেহ পাওয়া যায়, সেই রহস্যের কুলকিনারা হয় না। এই তো তাদের শাসন ব্যবস্থা। পুলিশ কাস্টাডিতে থেকে গুলি করে মেরে দেওয়া হয়। তাদের শাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা করাটাই অর্থহীন, সেটা অন্য প্রসঙ্গ হচ্ছে হ্যাঁ প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, কিন্তু সেই প্রতিরোধ সমস্ত কিছু আমাদের দেশের যে আইন, আমাদের দেশের যে সাংবিধানিক পরিকাঠামো, আমাদের দেশের সংসদীয় গণতন্ত্রের যে ভিত্তি, তার মধ্যে থেকে হবে। রাজনীতির দলের লোকজন এবং তার বিরোধীরা স্বাভাবিকভাবে প্রতিবাদ করবে, প্রতিরোধের কথা বলবে, কিন্তু কখনো বলবে না আইনকে টপকে গিয়ে অস্ত্র তুলে নাও। আমাদের পৃথিবীতে, আমি শুধু একটা উদাহরণ দিলাম, আমি এরকম যেখানে হাজার হাজার উদাহরণ আছে যেখানে খুন্তি ঝাঁটা তুলে নেওয়ার কথা বলেননি। যারা বলেছেন তারা যেভাবে অস্ত্রের কথা বলেছেন আর একবার চালিয়ে দেখো, তোমরা দেখিয়েছো। আমি সাধারণ মানুষকে বলছি তোমরা একসঙ্গে এসে প্রতিরোধ তৈরি করো, সেটার মানে আর একজনকে বলছি তুমি রাম দা নিয়ে গিয়ে কুপিয়ে মেরে দাও, আর একজনকে বলছি তুমি অস্ত্র নিয়ে এসো বাংলাদেশ থেকে অস্ত্র নিয়ে মেরে দাও। আইনের শাসন থাকবে কি করে? আসলে বাংলাদেশ মডেল করতে চাইছে, কিন্তু তাদের মাথায় রাখা উচিত, বিজেপি অমিত শাহের মাথায় রাখা উচিত, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর মাথায় রাখা উচিত যে এই বাংলাদেশ মডেল যদি এখানে করতে চায় তাহলে এটা ইউনিয়ন অফ স্টেট, ইউনিয়ন অফ স্টেট, যদি নগরে আগুন লাগে তাহলে কোনো মানুষ বাঁচবে না, দেবালয়ও বাঁচবে না। সুতরাং এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশ করার চেষ্টা করলে তার ফল শুধু প্রসারী হবে, কিন্তু সেই দিন আসবে না। বাংলার মানুষ, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, এই দিনটা এখানে মেনশন করা উচিত। আজকের দিনে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল মাস্টারদা সূর্য সেনের হাত ধরে, তার নেতৃত্বে। আজকে তাদের ফলে আমরা এই স্বাধীন বাংলায় বসে এইভাবে কথা বলার যে পরিসর পাচ্ছি, সেইটাকে আবার আরএসএস বিজেপি কোনোভাবে নষ্ট করে দিয়ে তারা আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। এইটা ভয়ঙ্কর। এই ভারতবর্ষ থাকবে, এই বাংলা থাকবে, আর তারা দেশ বা রাজ্য বলতে, তারা দেশ বা রাজ্য বলতে তারা হ্যাঁ গোদরা থাকবে, বিজেপি থাকবে, আমরা এরকম হাজার কথা বলতে পারি, কিন্তু তারা দেশ মানে বোঝে শুধুমাত্র একটা সীমানা, আর আমরা দেশ মানে বুঝি সেই সীমানায় যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে দেশ। বাড়ি মানে একটা ফ্ল্যাট নয়, তাতে যে পরিবার থাকবে তাদেরকে নিয়ে, পার্থক্যটা এখানে। আচ্ছা, তাহলে বিশ্বজিৎ দা কি দাঁড়ালো? এই লাথি, খুন্তি, ঝাঁটা, এসব এটাই হচ্ছে বাংলার ভবিষ্যৎ? দা বটি, দেখো, বাংলার মানুষ তুলনামূলকভাবে রাজনৈতিক সচেতন, সেই কারণে বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি হয়নি বা ধর্মের বাইনারি দিয়ে ভোট হয়নি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, রাজনৈতিকভাবে কর্মীদের উদ্দীপ্ত করতে গিয়ে সংগঠনের পরিসর বাড়ানোর জন্যে আমি যদি মনে করি সে শাসক হোক বিরোধী হোক, যে আমি অস্ত্রকে একটা আপত্তি আছে। এই যে ধর্মের বাইনারি দিয়ে ভোট হয়নি এটা বলছো, এটা কি বিশেষ একটা ক্ষেত্রে তুমি বলছো যে তারা ধর্মের বাইনারি দিয়ে ভোট করে না, আরেক দল তারা ধর্মের বাইনারি দিয়ে ভোট করলেও তারা জাস্টিফাই? আমি বলছি সিলেক্টিভ জাস্টিফিকেশন যেটা, সেটা কি কোথাও গিয়ে আরো বিভেদ চওড়া করে দিচ্ছে না আমাদের? আমরা নিরপেক্ষ মানে নিরপেক্ষ, কাউকে তোয়াজ করার, পোষণ করার অভিযোগ আসা উচিত নয় না? পরিষ্কার একটা কথা দেখো, যে এই বহুত্ববাদের যে ভারতবর্ষ, তার ঐতিহ্য
ঐতিহ্য কিন্তু ভারতের অন্য অঙ্গরাজ্য আলাদা মানে কমছে, কিন্তু পশ্চিমবঙ্গ এখনো বহুত্ববাদকে গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, সেই বহুত্ববাদের ঠেকাটা কোনো এক পক্ষের হওয়া উচিত না, সব পক্ষের হওয়া উচিত। পশ্চিমবঙ্গ শুধু সংখ্যালঘুদের নয়, পশ্চিমবঙ্গ শুধু হিন্দুদের নয়, এখানে খ্রিস্টান, জৈন সবাই আছে। আমি বলছি পশ্চিমবঙ্গে ভোট হয় এটা দিয়ে। আর এই যে বাইনারি একটা তৈরি করে দেওয়া হয়েছে, আমি সেদিন বিশ্লেষণ করে দেখাচ্ছিলাম যে 28% সংখ্যালঘু ভোট ধরা হলো, বিরোধীরা বলছে তৃণমূল কংগ্রেস পেল। তৃণমূল কংগ্রেসের তো মোট ভোট হচ্ছে 49%, তাহলে বাকি যে 22% ভোট সেটা তো হিন্দুর ভোট। তাহলে তো একটা সম্প্রদায়ের উপরে ভিত্তি করে শুধুমাত্র ভোটে লড়ে না তৃণমূল কংগ্রেস বা বিজেপি। যখন ভোট পাচ্ছে আমরা দেখেছি দিল্লির নির্বাচনের ক্ষেত্রে, যেখানে সংখ্যালঘু প্রধান এলাকা, সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতছে। তার মানে ভারতীয় জনতা পার্টির এগেনস্টে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল ভারতবর্ষে হিন্দুত্ববাদী দল, সেখানে মুসলিমরা যেখানে রয়েছে তারাও তো ভোট দিচ্ছে। আমরা বাংলায় কিন্তু এই ন্যারেটিভসের ব্যাখ্যাটা দিতে পারছি। সাধারণ মানুষ এখনো বুঝতে পারছে যে ইস্যু নিয়ে ভোট হবে, ভোট কখনো ধর্ম নিয়ে হবে। একদমই। আমার সময় খুব কম, শ্রমিক শেষ কথা। দেখুন, যে যেমন তার সাথে ঠিক তেমনই আচরণ করা দরকার। এই মুহূর্তে বাংলায় হিন্দুদের উপরে যে নির্যাতন হচ্ছে এবং রাজ্যের সরকার চোখ বন্ধ করে একটা সম্প্রদায়কে, এবং মুখ্যমন্ত্রী নিজে সরাসরি স্টেটমেন্ট করেছেন 30%-এর জন্য এই সরকার 30%-এর সরকার, এই সরকার দুধের গায়ের সরকার, এই সরকার ক্রিমিনালদের সরকার, এই সরকার ক্রিমিনালদের মদত দেওয়ার জন্য সরকার। মুখ্যমন্ত্রী তো নিজে প্রথম দিন এসে ক্রিমিনাল ছাড়াতে থানায় গিয়েছে। মানুষ কি শ্রমিকদের সাথে নেই? মানুষ শ্রমিকদের সাথে নেই? 2,28,00,000 ভোট আমাদের সাথে আছে। আপনারা তো পৌরসভাগুলো দখল করেছেন শুধু ভোট না করতে। এত ভয় কেন? 2,28,00,000 ভোট আমাদের সাথে রয়েছে। এইবার আমরা 3 কোটি পার করব। বাংলার মাঝখানে গণতান্ত্রিক সরকার আসবে। আচ্ছা, আমার সময় একদম শেষ। শামশেরগঞ্জে আজকে আমরা দেখলাম একের পর এক কমিশন, রাজ্যপাল তিনি যাচ্ছেন, সিট তদন্ত করছে, কিন্তু আমরা আর দয়া করে শামশেরগঞ্জ সুতি ধুলিয়ান চাই না। রাজনীতির জায়গায় থাকুক, ঘরে দা বটি ঘরে রাখুন, বাইরে বের করানোর দরকার নেই। বাংলাটাকে শান্ত রাখুন। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।